আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব প্রবর্তনের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম সরলরেখার এইটার সলভ ক্লাস। তো তোমাদের আমরা পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষার প্রশ্নটা আমি নিজে করেছিলাম। সো সেই প্রশ্নটার সলভগুলো আজকে আমরা দেখব। তো এই প্রশ্নটা এইটা মোটামুটি ভালো কনসেপচুয়াল একটা প্রশ্ন, ঠিক আছে। তোমরা যদি প্রশ্নটা দেখো তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা বর্গ দেওয়া আছে, ABCD একটা বর্গ দেওয়া আছে এবং AC হচ্ছে কি একটা কর্ণ। তো আমার অর্থাৎ ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে ABCD বর্গ হলে এর শীর্ষ দেওয়া আছে, বি এর শীর্ষ দেওয়া আছে, অর্থাৎ এইটা দেওয়া আছে এবং এইটা দেওয়া আছে। আমাকে ত্রিভুজ ABC এর, অর্থাৎ এই যে ত্রিভুজ ABC, এই ত্রিভুজ ABC এর লম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন প্রশ্নটা পড়ে ফার্স্ট অফ অল অনেক স্টুডেন্টের মাথায় এটা জাগে যে লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, এটা তো অনেক বড় একটা অঙ্ক, এইটা কিভাবে 2 নম্বরের একটা অঙ্ক হতে পারে, ঠিক আছে। যেহেতু তোমরা জানো যে হচ্ছে গিয়ে তো 2 নম্বরের একটা অঙ্ক। সো লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে তো অনেক লং একটা প্রসেস, এই লং একটা প্রসেসের জন্য আমি কিভাবে 2 নাম্বার দিতে পারি। ওয়েল, তোমাদেরকে আমি বলে দিই যে যেহেতু ABC হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ। দেখো, লম্ববিন্দু বলতে আসলে কী বোঝায়? লম্ববিন্দু বলতে বোঝায়, সাপোজ তোমাকে আমি অন্য একটা ত্রিভুজ দিয়ে বোঝাই, ঠিক আছে, অন্য একটা ত্রিভুজ দিয়ে বোঝাই। ধরা যাক এটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ। সো তুমি লম্ববিন্দুটা কীভাবে পাবা? একটা মিনিট। ওকে, লম্ববিন্দু পেতে গেলে তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে এ শীর্ষ থেকে তুমি কি করবা, বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকবা। আবার বি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা কি লম্ব আঁকবা। তো লম্ব বিন্দুগুলা বা লম্ব রেখাগুলো যেই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করে সেইটাকে কিন্তু বলে তোমার লম্ব বিন্দু। এখন খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজটায় তুমি যদি সি থেকে যদি এই বিপরীত বাহু AB এর উপর লম্ব আঁকো, তাহলে সেই লম্বটা কোথায় হবে? সেই লম্বটা হচ্ছে এই যে BC, এটাই তো আসলে বিপরীত বাহুর উপর লম্ব, তাই না? আবার তুমি যদি এ থেকে যদি তুমি এই BC এর উপর লম্ব আঁকো, তাহলে সেই লম্বটা কিন্তু AB। তো খেয়াল করো, এই যে লম্ব দুইটা এরা কিন্তু বি বিন্দুতেই ইন্টারসেক্ট করতেছে, অর্থাৎ বি পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। সো এই যে তোমার এইখানে বি বিন্দুটা, এইটাই হচ্ছে তোমার ত্রিভুজ ABC এর কি লম্ব বিন্দু। ইন্টারেস্টিং না? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা আমি লিখে দিই। তোমার কয়ের অ্যান্সার না, ঠিক কয়ের অ্যান্সারটা আমি চাইলে এক লাইনে বলে দিতে পারি, ঠিক আছে। বি এর কোঅর্ডিনেট তোমাকে কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 6,2, ঠিক আছে। তো এই 6,2টাই হবে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে। তারপরে তোমাকে আমি একটু বাংলায় লিখে দিই, যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ববিন্দু ওই ত্রিভুজের সমকোণ যে শীর্ষে রয়েছে ওই শীর্ষে অবস্থিত। সো খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি অঙ্ক করারও প্রয়োজন ছিল না আমার। এটার অ্যান্সার তুমি চাইলে এইভাবে এক লাইনে অ্যান্সার বলে দিতে পারো, এবং সেই অ্যান্সারটা হচ্ছে কত, সেটা হচ্ছে 6,2, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার। সো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এটা করার জন্য আসলে তোমার অঙ্ক করার প্রয়োজন নেই, অঙ্ক প্রশ্ন দেখে আমরা বলে দিতে পারি। আমাদের নেক্সট যেই প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে এরকম। আমি একটা বর্গ এঁকে নিই আগে। আচ্ছা, একটু নিচে আঁকতে হবে। আচ্ছা, সো এইখানে তোমার এ শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 2,6, আর একটা হচ্ছে 6,2, এটা হচ্ছে 2,6, এবং বি এটা হচ্ছে 6,2। এটা কিন্তু খুবই পপুলার একটা অঙ্ক, এবং এটা কিন্তু কেতাব স্যারের বইয়ের একটা অঙ্ক, ঠিক আছে। কেতাব স্যারের বইয়ের একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে প্রশ্নটা বলছে সি এবং ডি শীর্ষের স্থানাঙ্ক বের করো। সি ডি কোথায় আছে? সি আছে এইখানে, ডি আছে হচ্ছে গিয়ে এইখানে। তো সি এবং ডি শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, নির্ণয় করে আমাকে এসি কর্ণের সমীকরণটা বের করতে হবে। এরপরে আরও লেজ আছে, লেজটা আমরা পরে পড়ি, ঠিক আছে। তো ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদেরকে একটা বর্গের দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স বা দুইটা পাশাপাশি যেই শীর্ষ, সেই দুইটা পাশাপাশি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, বাকি দুইটা শীর্ষের স্থানাঙ্ক কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইখানে আসলে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে সেই ফর্মুলাটা আমি তোমাকে একটু বলে দিই। ফর্মুলাটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই কি cos থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই
সাইন থিটা দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা। আমরা কিন্তু আমাদের কি বলবো, এই ফর্মুলা কিন্তু কীভাবে আসে সেটা কিন্তু আমরা প্রমাণ পর্যন্ত করে দেখছি, ঠিক আছে। সো তোমরা যারা আমাদের লেকচারগুলো দেখো নি, লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, লেকচারগুলো মনোযোগ দিয়ে দেখলে কিন্তু তোমরা সব পেয়ে যাবা। আচ্ছা, সো এখানে আসলে কোনটা কি, সাপোজ এই যে এডি রেখা, এটা হচ্ছে গিয়ে এম এডি, ঠিক আছে, এবং এইখানে এই যে এই রেখাটার ঢাল সেটা হচ্ছে এম এ বি, ঠিক আছে। তোমরা জানো যে এম এ বি অর্থাৎ এবি রেখার ঢাল এবং এম এডি এডি রেখার ঢাল, দুইটা ঢালের গুণফল হচ্ছে গিয়ে -1, দুইটা পরস্পর লম্ব রেখার ঢালের গুণফল -1 হয়। কেন হয় সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করেছি আমাদের লেকচারে। আচ্ছা, সো এইখান থেকে আমি যেটা করতে পারবো, যেহেতু আমি এ বি আমার এ এবং বি এর শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, আমি এ বিটা জানি, এম এ বি জানি, মানে এম বি রেখার ঢাল জানি, এইখান থেকে কিন্তু আমি এম এডি বা এডি রেখার ঢালটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন এম এডি মানে আবার কি বলো তো, এম এডি দিস ইজ ইকুয়ালস টু কত, ট্যান থিটা, যে কোনো ঢাল ইকুয়ালস টু কত, ট্যান থিটা। এখন ঘটনা হচ্ছে ট্যান থিটার মান যদি তোমার জানা থাকে তাহলে তুমি সাইন থিটার মান জানবা এবং কস থিটার মান জানবা, ঠিক আছে। এবং x1 y1 বেসিক্যালি কি, x1 y1 হচ্ছে এই যে এই দুইটা, ঠিক আছে, x1 y1 হচ্ছে এই দুইটা, এবং আর মানে কি, আর মানে হচ্ছে গিয়ে দূরত্ব, এই এ এবং ডি এর দূরত্ব। সো ঘটনা হচ্ছে তুমি যদি ঢাল বের করতে পারো এবং এই যে দূরত্বটা বের করে ফেলতে পারো, তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই আর একক দূরবর্তী ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবা। সো চলো প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে ফেলি। আচ্ছা, তো আমরা ফার্স্টে কী বের করব, এবি রেখার ঢাল বের করব। এখানে এম এবি এবি রেখার ঢাল দিস ইজ ইকুয়ালস টু কত, আমরা জানি যে দুইটা বিন্দু যদি জানা থাকে, দুইটা বিন্দু জানা থাকলে কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। তো কোটির অন্তর কত, 6 - 2, এই যে এই বিন্দুর কোটি হচ্ছে 6, এই বিন্দুর কোটি হচ্ছে 2, এবং ভুজের অন্তর কত হবে 2 - 6, 2 - 6, সো হিসেব নিকেশ করলে 4 ডিভাইডেড বাই -4, দ্যাট মিনস -1। সেটা যদি -1 হয় তাহলে আমার এম এ ডি অর্থাৎ এডি রেখার ঢাল, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমার এবি রেখার উপরে কিন্তু এডি রেখাটাও লম্ব এবং বিসি রেখাটাও লম্ব, ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা একটা বর্গ হলে কিন্তু এডি রেখা এবং বিসি রেখা পরস্পর সমান্তরাল হবে, এবং দুইটা সমান্তরাল সরলরেখার ঢাল সবসময় সমান হয়। সো এডি রেখার যে ঢাল এবং বিসি রেখার যে ঢাল অর্থাৎ এম বিসি, বিসি রেখার যে ঢাল দুইটা কিন্তু সমান হবে। সো এইটা সমান এম বি সি দিস ইজ ইকুয়ালস টু কত হবে 1, ঠিক আছে। 1 কেন, কারণ এই ঢালটা -1 হলে তার লম্বরেখার ঢাল এমন একটা জিনিস হবে যাতে এইটা এবং এটার গুণফল -1 হয়। সো অবভিয়াসলি একটা যদি -1 হয় তাহলে আরেকটা হবে 1। আচ্ছা, তো এখন এই 1 ঢাল আবার সমান কি বলো তো, ঢাল সমান কি, ট্যান থিটা না, ঢাল সমান কিন্তু ট্যান থিটা। তো আমরা এখন একটা ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই দেখা যাক, এটা হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা। তো এটা যদি থিটা হয়, থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তো ট্যান থিটার ভ্যালু হচ্ছে গিয়ে কত, 1। সো 1 মানে কি, এটা লম্ব হবে 1, ভূমি হবে কত, 1। সো অতিভুজ কত হবে, অতিভুজ হবে √2, যেহেতু পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটাই পাই। আচ্ছা, সো এইখান থেকে কিন্তু আমরা সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। এখন ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে কত, 1, সুতরাং তোমার সাইন থিটার ভ্যালুটা হবে কত, সাইন থিটার ভ্যালুটা হবে লম্ব বাই অতিভুজ। সো এই ত্রিভুজ থেকে দেখো, এই ত্রিভুজ থেকে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2, সো 1/√2। এখানে একটু কথা আছে, কথাটা কি, সেটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু পজিটিভ, ট্যান থিটার ভ্যালু পজিটিভ কিন্তু দুইটা জায়গায় হয়, কোথায় কোথায় হয়, প্রথম চতুর্ভাগে হয় এবং তৃতীয় চতুর্ভাগে হয়, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সাইন কস দুইটাই পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইন কস দুইটাই নেগেটিভ। তার মানে সাইন থিটার অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু পসিবল এবং কস থিটার অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু পসিবল। সেই জন্যে এখানে তোমাকে কী করতে হবে, প্লাস মাইনাস নিতে হবে, প্লাস মাইনাস, ঠিক আছে। সিমিলারলি কস থিটার ভ্যালু কত হবে, কস থিটার ভ্যালু হবে প্লাস মাইনাস ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি আমার 1, অতিভুজ হচ্ছে এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো, অতিভুজ হচ্ছে √2, সো √2। ব্যাপারটা কি বোঝা গেছে? দেখো, ট্যান থিটার ভ্যালু পজিটিভ হলে, ট্যান থিটা মানে কি,
ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে তোমার সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাই না? সো আইদার লব হওয়ার দুইটাই পজিটিভ হবে অথবা লব হওয়ার দুইটাই নেগেটিভ হবে। এই জন্য আমরা যেটা করছি সাইন থিটার পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু, কস থিটার পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু। অ্যাকচুয়ালি ঘটনা যেটা ঘটছে সেটা আমি তোমাকে একটু বলে নিই। দেখো, আমাকে তো এ এবং বি এর শীর্ষ দেওয়া আছে, আমি তো সুন্দর মতো এ বি সি ডি, সি এবং ডিকে উপরে রাখছি। তুমি কীভাবে জানো যে সি ডি অ্যাকচুয়ালি এ বির উপরে হবে? এমনও তো হতে পারে সি ডিটা তো নিচেও হতে পারে, তাই না? সি এখানে হতে পারে, ডি এখানে হতে পারে। সো অ্যাকচুয়ালি ডি এর দুইটা স্থানাঙ্ক পসিবল, যেটা একটা উপরে হবে একটা নিচে হবে। সি এর দুইটা স্থানাঙ্ক হবে, একটা উপরে হবে একটা নিচে হবে। এই জন্যে তুমি প্লাস মাইনাস দুইটা ভ্যালু পাইছো। প্লাস নিয়ে তুমি একটা ভ্যালু পাবো, মাইনাস নিয়ে একটা ভ্যালু পাবা। এখন আমি এক কাজ করি, ঠিক আছে? কাজ করি, সেটা হচ্ছে কীরকম, যেহেতু আমি তোমাকে বললাম যে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট পসিবল, সো আরেকটা পয়েন্ট আসলে এই দিকে সম্ভব, তাই না? ধরা যাক এটা হচ্ছে সি প্রাইম, এটা হচ্ছে ডি প্রাইম। আচ্ছা, তাহলে এখন ডি এবং ডি প্রাইম এর স্থানাঙ্ক দুইটা আমরা একবারে বের করবো। স্থানাঙ্কের ভুজ বা স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, স্থানাঙ্কের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা বলো তো? কি আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ান মানে হচ্ছে গিয়ে, দেখো মজার ব্যাপার, দেখো আমি এ থেকে কিন্তু বের করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু আরেকটা কাজ করি নাই, সেটা হচ্ছে আমি কিন্তু এ বি এর দূরত্বটা বের করি নাই। এ বি এর দূরত্বটা তো আমার লাগবে, তাহলে এ বি এর দূরত্বটা একটু বের করে নিই। এ বি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু বিসি। এটা কিন্তু সবাই সমান, সবাই কিন্তু সমান। এবি, এডি, বিসি এটা সবাই সমান, কারণ কি এটা বর্গের এক বাহু। তো বর্গের বাহু সবগুলো সমান হয়। আচ্ছা, এটা সমান সমান কত আসবে? এই যে এই দুই বিন্দুর দূরত্ব আমি বের করব। সো দুই বিন্দুর দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে গিয়ে কত? 2 - 6 হোল স্কোয়ার প্লাস 6 - 2 হোল স্কোয়ার। সো হিসাব নিকাশ করলে এইখান থেকে আসবে 4 স্কোয়ার, তার মানে হচ্ছে কি 4√2। সো হিসাব নিকাশ করলে 4√2 আসে, অর্থাৎ দিস ইজ দ্য ভ্যালু অফ আর, ঠিক আছে? আচ্ছা, তো এখন এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কত? কস থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত? সাইন থিটা। এটা হচ্ছে সূত্র, ইজ ইকুয়ালস টু আর। দিস ইজ দ্য ফর্মুলা। সরি, আচ্ছা, তো আমাকে বলো, যেহেতু আমি ডি এবং ডি প্রাইম বের করবো, ডি এবং ডি প্রাইম কিন্তু এর সাথে দূরত্ব, ঠিক আছে? সো আমি এর ভুজ নিয়ে একবার কাজ করব, কোটি নিয়ে একবার কাজ করব। তো এইখানে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান মানে ভুজ, সেটা হচ্ছে এ বিন্দুর ভুজ হচ্ছে 2 ডিভাইডেড বাই কস থিটার ভ্যালু আমরা কত বের করছিলাম? আমরা বের করছিলাম হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 1/√2। দিস ইজ ইকুয়ালস টু আর। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 4√2 এবং ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালু কত? ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে 6। সো এইখানে আসবে হচ্ছে কি 6 ডিভাইডেড বাই কত? প্লাস মাইনাস সাইন থিটা মানে হচ্ছে কি 1/√2। দিস ইজ ইকুয়ালস টু আর মানে হচ্ছে কি 4√2। ব্যাপারটা বুঝছো? অ্যাকচুয়ালি এইটা তিনটা তো সমান। তো আমি যেটা করছি, এইটার সাথে একবার এইটা নিয়েছি, নিয়ে এই ইকুয়েশনটা পাইছি, এইখান থেকে আমি এক্সের ভ্যালু পাবো। আবার এই দুইটাকে আমি নিয়েছি, এই দুইটাকে নিয়ে আমি এই ইকুয়েশনটা পাইছি, যেখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু পাবো। সো হিসাব নিকাশটা করো একটু। সো তোমার এক্স মাইনাস 2 এর ভ্যালুটা আসতেছে কত? প্লাস মাইনাস 4। ওয়াই মাইনাস 6 এর ভ্যালুটা আসতেছে প্লাস মাইনাস 4। এক্সের ভ্যালু প্লাস মাইনাস 4 প্লাস 2, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 4 প্লাস 6। তো এক্সের ভ্যালু হবে কত? 6, -2। আর ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার +4 + 6 মানে হচ্ছে কি 10, +2।
সুতরাং ডি এর স্থানাঙ্ক আমি যদি 6-এর সাথে, দেখো প্লাস নিয়ে কোনটা পাইছো, প্রথমে তুমি প্লাস নিয়ে পাইছো 6, এইখান থেকে প্লাস নিয়ে পাইছো কত 10, তাহলে 6 10, ঠিক আছে। এবং মাইনাস নিয়ে কী পাইছো, মাইনাস নিয়ে তুমি কিন্তু -2 পাইছো, খেয়াল করো, মাইনাস নিয়ে এক্সের ভ্যালু যেটা পাইছো ওয়াইয়ের ভ্যালু মাইনাস নিয়ে সেটাই তোমাকে লিখতে হবে। তো আমার মাইনাস নিয়ে কত আসছে, মাইনাস নিয়ে আসছে -2, এইখানে মাইনাস চিহ্ন নিয়ে আমার আসছে কত +2, তাহলে আমার ডি প্রাইমের কোঅর্ডিনেশনটা হবে -2, +2, ঠিক আছে। তাহলে ডি এবং ডি প্রাইম আমরা বের করে ফেললাম। সিমিলার ওয়েতে সি এবং সি প্রাইম বের করতে পারবো না, এটা বি এর রেসপেক্টে বের করতে হবে। দেখো ডি এবং ডি প্রাইম আমি কিসের রেসপেক্টে বের করছি, ডি এবং ডি প্রাইম আমি এর রেসপেক্টে বের করছি। সিমিলার ওয়েতে তুমি সি এবং সি প্রাইমটা বি এর রেসপেক্টে বের করবা। সো হোপফুলি তুমি সি এবং সি প্রাইমটা বের করতে পারবা, এটা আমি আর বের করে দেখাচ্ছি না। এইভাবে তুমি চাইলে এইখানে তোমার যে কোনো একটা বর্গের দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স বা দুইটা পাশাপাশি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকলে অপর দুইটা শীর্ষের স্থানাঙ্ক বের করতে পারো, তোমার 2 সেট অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্নটার দিকে তাকাও। প্রশ্নটাতে আরও কি বলছিল, যে সি এর স্থানাঙ্ক নির্ণয়, আচ্ছা আমাকে কিন্তু এসি কর্ণের সমীকরণ বের করতে হবে। এসি কর্ণের সমীকরণটা বের করতে পারবা না, এ এবং সি এর স্থানাঙ্ক জানা থাকলে এসি এর সমীকরণ, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে সমীকরণ বের করাটা কিন্তু সহজ। সেটা কীভাবে, আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে x - x1 ডিভাইডেড বাই x1 - x2, দিস ইজ ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2, যেখানে x1 y1 এবং x2 y2 হচ্ছে গিয়ে তোমার a এবং c এর স্থানাঙ্ক, ঠিক আছে। সো এই সূত্র দিয়ে তুমি খুব ইজিলি এসি এর সমীকরণটা বের করতে পারবা। এবার দেখো তোমার কোশ্চেনে আরও কী ছিল, কোশ্চেনে স্থানাঙ্ক বলছে যে সি এর স্থানাঙ্ক নির্ণয় না করে, অর্থাৎ সি এর স্থানাঙ্ক বের করে তো আমরা এসি এর সমীকরণটা বের করলাম, বলছে যে সি এর স্থানাঙ্ক নির্ণয় না করে তুমি কি এসি এর সমীকরণ নির্ণয় করতে পারবা, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অবভিয়াসলি বের করা যাবে, এসি এর সমীকরণ বের করতে পারবো না কেন, সি এর স্থানাঙ্ক বের করতে হবে না আমার, এসি এর সমীকরণ বের করতে গেলে সি এর স্থানাঙ্কটা লাগবে না। দেখো কী ছিল, এ দেওয়া ছিল হচ্ছে 6,2 এবং বি দেওয়া ছিল 2,6, ঠিক আছে। এবং তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে এসি এর সমীকরণ, সি আছে কোথায়, এখানে আছে সি, ঠিক আছে। তোমার অ্যান্সারটা হবে এরকম, সি এর স্থানাঙ্ক নির্ণয় না করে এসি এর সমীকরণ নির্ণয় করা সম্ভব, ঠিক আছে। সম্ভব, কিভাবে সম্ভব, ধরি এসি রেখার ঢাল ইজ ইকুয়ালস টু এম, ঠিক আছে। এবি রেখার ঢাল তো আমরা অলরেডি বের করছি, এবি রেখার ঢাল আমরা বের করছি না, এবি রেখার ঢাল হচ্ছে গিয়ে -1, ঠিক আছে। তো তোমার সূত্র একটা আছে, সূত্র হচ্ছে দেখো এইখানে যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, এটা তুমি জানো যে বর্গের কর্ণ তোমার বাহুর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো তুমি tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এম মাইনাস তুমি চাইলে এইভাবে করতে পারো, ঠিক আছে, এম এসি মাইনাস এম এবি ডিভাইডেড বাই 1 প্লাস এম এসি ইন্টু এম এবি। দেখো একটা রেখা, দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানা থাকলে, আমরা কিন্তু সূত্র পড়ছিলাম, সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। সো এইটা হচ্ছে কি ফর্মুলা। এইখান থেকে তুমি যদি ভ্যালু বসাও, ভ্যালুটা বসাবা কীভাবে, আসলে থিটার ভ্যালু তুমি জানো, এবি রেখার ঢাল তুমি জানো,
তো তুমি জানো না কি, জানো না হচ্ছে এসি রেখার ঢাল, এসি রেখার ঢালটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। মানে ঘটনাটা ঘটবে হচ্ছে এরকম যে tan45 দিস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এম এসি, এটা আমি জানি না, বাট এবি রেখার ঢালটা আমি জানি, যেটা হচ্ছে কি -1, সো এখানে +1 হয়ে গেল, এবং 1 মাইনাস এম এসি। সো এইখান থেকে তুমি এম এসি বা এসি রেখার ঢালটা বের করতে পারবা। ঢালটা জানা থাকলে এ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, খুব ইজিলি তুমি এসি রেখার সমীকরণ বের করতে পারবা। দুইটা অ্যান্সার আসবে, যেহেতু হচ্ছে গিয়ে তোমার দুইটার ভ্যালু আসবে, প্লাস নিয়ে একটা ভ্যালু পাবা, মাইনাস নিয়ে একটা ভ্যালু পাবা, ঠিক আছে। সো এই অঙ্কটা আসলে তোমার করে দেখাইতে হবে না, আমি কিন্তু তোমাকে করে দেখাইতে বলিনি, আমি জাস্ট জানতে চাইছি যে সি এর স্থানাঙ্ক নির্ণয় না করে এসি এর সমীকরণ বের করা সম্ভব কি না। উত্তর হচ্ছে যে সি এর স্থানাঙ্ক নির্ণয় না করে এসি এর সমীকরণ বের করা সম্ভব এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। সো তুমি আরেকটা লাইন লিখে দিতে পারো এইভাবে, যে এটা সমাধান করে এসি রেখার ঢাল বের করা যাবে, যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সো এসি এর সমীকরণ নির্ণয় করা সম্ভব। ওকে ফাইন। নেক্সট প্রশ্নটা দেখো, এইখানে আমরা কি বলছি, নেক্সট প্রশ্নটা দেখো। এগেইন এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, মাথা নষ্ট একটা প্রশ্ন। এ জানা আছে 6,2, বি জানা আছে 2,6, তাই তো। সি আমরা জানি না, সি কিন্তু আমরা জানি, সি কিন্তু অলরেডি আমরা জানি, ঠিক আছে। সি আমরা অলরেডি জানি না, এইখান থেকে সি এর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব। আমরা সি এর স্থানাঙ্কটা এই যে খ থেকে আমরা সি এর স্থানাঙ্কটা পাবো, ঠিক আছে। সি এর স্থানাঙ্কটা আমরা জানি, যেহেতু অঙ্কটা আমি করি নাই, তো আমি তো আসলে বের করতে পারতেছি না সি এর স্থানাঙ্কটা। তোমরা অঙ্কটা করবা, অঙ্কটা করে সি এর স্থানাঙ্কটা বের করবা, ঠিক আছে। আচ্ছা, সি এর স্থানাঙ্কটা আমার জানা আছে খ থেকে, সি এর স্থানাঙ্ক খ থেকে পাবো। আচ্ছা, আমার জাস্ট মনে হলো যে সি এর স্থানাঙ্কটা কিন্তু আমার আসলে এইভাবে বের করতে হবে না। দেখো, আমার জাস্ট মনে হলো সি এর স্থানাঙ্কটা এইভাবে বের করা লাগবে না। আমি তোমাকে এখানে একটা পেজ নিয়ে সি এর স্থানাঙ্কটা এখনই বের করে দেখাই। আমরা একটা শর্টকাট করছিলাম, তোমাদের মনে আছে কি না? একটা বর্গ, রম্বস বা আয়ত বা সামান্তরিকের তিনটা শীর্ষ যদি জানা থাকে, তিনটা শীর্ষ জানা থাকলে আমরা কিন্তু চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক খুব ইজিলি বের করে ফেলতে পারি। তিনটা শীর্ষের স্থানাঙ্ক জানা থাকলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে পারবে না, বর্গের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে, সামান্তরিকের ক্ষেত্রে, আয়তের ক্ষেত্রে। সো সি এর স্থানাঙ্কটা তোমার এইভাবে বের করতে হবে না। তুমি এক কাজ করো, ডি এর স্থানাঙ্কটা আমার জানা আছে, ডি এর স্থানাঙ্ক হচ্ছে কত, 6,10, এবং ডি প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে গিয়ে -2,2, ঠিক আছে। তাহলে দেখো, সুতরাং সি এর স্থানাঙ্ক, যদি শর্টকাটটা একটু মনে করা দিই তোমাকে, দেখো এই যে বর্গটা, এই বর্গটার সি তুমি বের করবা, রাইট, সি তুমি বের করবা। সো সি যেই শীর্ষটাতে আসে সেই শীর্ষের অপোজিটটা বিয়োগ হয় এবং বাকিটা কিন্তু তোমার যোগ হয়, ঠিক আছে। তো সাপোজ সি এর ভুজ তুমি যদি বের করতে চাও, সরি, সি এর তুমি যদি ভুজ বের করতে চাও, ভুজের ক্ষেত্রে কী হবে, সি এর ভুজের ক্ষেত্রে কী হবে, তোমার বাকি দুইটা শীর্ষ, মানে সি যেই কর্ণ বরাবর আছে সেই কর্ণটা বাদে বাকি যেই কর্ণটা আছে, বাকি কর্ণ হচ্ছে এইটা, এই কর্ণের দুইটা বিন্দুর ভুজ হচ্ছে 6 আর কত, 6 এবং 6 যোগ করো, 6 যোগ 6, মাইনাস করতে হবে সি যেখানে আছে তার অপোজিট যেই শীর্ষটা, সি যেখানে আছে তার অপোজিট যেই শীর্ষ সেটার ভুজ কত, 2। সো 2 বিয়োগ করো, এটা গেল আমার ভুজ। কোটির ক্ষেত্রে কী হবে, কোটির ক্ষেত্রে দেখো সি যেই শীর্ষ বরাবর আছে সেইটা ছাড়া অন্য যেই কর্ণটা আছে সেই কর্ণের কোটি দুইটা তোমাকে যোগ করতে হবে, 10 আর এখানে কত, 2, 10 আর 2 যোগ করো, 10 যোগ 2 মাইনাস সি যেখানে আছে তার অপোজিট শীর্ষের কোটিটা বিয়োগ করে দাও, সেটা হচ্ছে গিয়ে 6। তো 6 যদি তুমি বিয়োগ করে দাও, সো এটা এরকম। সো এটা কত আসতেছে, 6 6 12, 12 - 2 মানে হচ্ছে গিয়ে 10, 10 আর 2 12, 12 - 6 6, 10,6, ঠিক আছে। আচ্ছা, সি প্রাইমের স্থানাঙ্কটা আমরা এইভাবে বের করতে পারি, স্থানাঙ্ক, দেখো সি প্রাইমটা এখানে আছে, যেইখানে আছে এই শীর্ষ বরাবর যেটা আছে এইটার নাম, অন্য যেটা কর্ণ আছে, ঠিক আছে।
সি প্রাইম যেই শীর্ষে আছে সেই শীর্ষ বরাবর একটা কর্ণ গেছে, অন্য শীর্ষ বরাবর একটা কর্ণ গেছে। আমি তোমাকে একটু এঁকেই দেখাই, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, ঠিক আছে? তাহলে সি প্রাইম যেখানে আছে সেইটা ছাড়া অন্য যেই কর্ণটা আছে সেই কর্ণের ভুজগুলো যোগ হবে, 6 আর -2 যোগ হবে। তাহলে 6 - 2 যোগ হলো, 6 আর -2 যোগ করা মানে অ্যাকচুয়ালি বিয়োগ করা। আর বিয়োগ করতে হবে কি, বিয়োগ করতে হবে কি, বিয়োগ করতে হবে সি যেই কর্ণ বরাবর আছে সেই কর্ণের অপোজিট বরাবর যেই বিন্দুটার ভুজ সেই বিন্দুটা। সো 2 এখানে বিয়োগ হবে, এই 2 এখানে বিয়োগ করে দিলাম, দিস ইজ দ্য ভুজ। কোটির ক্ষেত্রে কী হবে, কোটির ক্ষেত্রে এই কর্ণটা ছাড়া বাকি যেই কর্ণ আছে অর্থাৎ এই যে বিডি প্রাইম কর্ণ সেইটার কোটি দুইটা যোগ করো, 2 এবং 2 যোগ করো। সো 2 + 2 মাইনাস হবে সি প্রাইম যেই শীর্ষ বরাবর আছে সেইটার অপোজিটের যেই কোটি অর্থাৎ 6, সেই 6 বিয়োগ করতে হবে, এখানে 6 বিয়োগ। সো হিসেবে নিকেশ করলে কত আসে তোমার 2, এইখানে 2 2 4, 4 - 6 তার মানে হচ্ছে -2। তো সি এবং সি প্রাইমের স্থানাঙ্ক আমরা বের করে দিলাম। তোমরা চাইলে রিটেনে আমরা যেভাবে করি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গিয়ে বিডি প্রাইমের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ও বের করবা, এসি প্রাইমের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ও বের করবা, এই দুইটাকে সমান দেখাবে, দুইটাকে সমান দেখালে তুমি সি প্রাইমের কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। সো ওইটা আসলে তোমার এই যে এই সূত্র দিয়ে বের করতে হবে না, এখানে আমরা যে একটা সূত্র লিখছি না কমপ্লেক্স ফর্মুলা, এটা যে কোনো একটা শীর্ষ বের করার পর বাকিটা তুমি চাইলে ইজিলি বের করে ফেলতে পারো। আচ্ছা, তো সি, সি এর অ্যাকচুয়ালি দুইটা পসিবল স্থানাঙ্ক আছে, ঠিক আছে? সি এর একটা পসিবল স্থানাঙ্ক হচ্ছে কত, দুইটা স্থানাঙ্ক আমরা বের করছি, একটা হচ্ছে 10 6, একটা হচ্ছে 2 - 2, 10 6 2, -2। তাহলে সাপোজ প্রথমে আমি 10 6 দিয়ে কাজ করে দেখি, দুইবার করতে হবে কিন্তু 10 6 দিয়েও করতে হবে, কারণ তুমি জানো না আসলে সি বিন্দুটা কোন স্থানাঙ্ক কোনটা, 10 6 হতে পারে, 2, -2 হতে পারে। সো প্রথমে আমি 10 6 দিয়ে কাজ করে দেখাই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র বের করতে হবে, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমার ত্রিভুজ এবিসিটা কি একটা সমকোণী ত্রিভুজ না? একটা সমকোণী ত্রিভুজ না? আর যে কোনো সমকোণী ত্রিভুজ অর্ধবৃত্তস্থ হয়, বিষয়টা তো তোমার জানা আছে। সাপোজ এটা একটা বৃত্ত এবং বৃত্তের অভ্যন্তরে আমি কি করব, বৃত্তের অভ্যন্তরে হচ্ছে গিয়ে এরকম একটা ত্রিভুজ আঁকলাম, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। সো তুমি জানো যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজগুলো কি হয়, এক সমকোণ হয়। উল্টা কথাটাও তো আমরা বলতে পারি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সবসময় অর্ধবৃত্তস্থ হয়। তুমি যদি এই সমকোণী ত্রিভুজটার পরিবৃত্ত আঁকো, যে কোনো একটা সমকোণী ত্রিভুজে তুমি যদি পরিবৃত্ত আঁকো তাহলে দেখবা যে পরিবৃত্তটা দেখতে এরকম, অর্থাৎ সমকোণী ত্রিভুজটা অ্যাকচুয়ালি অর্ধবৃত্তস্থই হবে। তো সেটাই যদি হয় তাহলে তোমার এই যে সমকোণী ত্রিভুজের, দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এটার যে অতিভুজটা, সেই অতিভুজটা অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাস হবে বা পরিবৃত্তের ব্যাস হবে, ঠিক আছে? কথাগুলো একটু লিখি আমি। যে কোনো সমকোণী ত্রিভুজ অর্ধবৃত্তস্থ, ঠিক আছে? যে কোনো সমকোণী ত্রিভুজ অর্ধবৃত্তস্থ। দ্বিতীয় কথা কি বলছি, অতিভুজ হবে বৃত্তের ব্যাস। আচ্ছা, এবার দেখো তোমাকে বলছি কি পরিকেন্দ্র, পরিকেন্দ্র বের করতে হবে। পরিকেন্দ্র মানে কি, পরিবৃত্তের কেন্দ্র। এই যে যেই বৃত্তটার ব্যাসের কথা বলতেছি, পরিকেন্দ্রটা আসলে কোথায় হবে, এইখানেই তো কোথাও হবে, এই ব্যাসের উপরেই তো কোথাও একটা হবে, তাই না? তাহলে ব্যাসের যেটা মধ্যবিন্দু সেটাই অ্যাকচুয়ালি কেন্দ্র এবং সেটাই পরিকেন্দ্র। কথাটা কি ক্লিয়ার? যেহেতু অতিভুজটা হচ্ছে গিয়ে তোমার ব্যাস, তাহলে ব্যাসের মধ্যবিন্দুটাই তো আসলে আমার কেন্দ্র, এবং যেহেতু সেই কেন্দ্রটা আমার পরিবৃত্তের কেন্দ্র, তাহলে ব্যাসের মধ্যবিন্দুটাই আমার পরিকেন্দ্র হবে। ব্যাসের মধ্যবিন্দুই পরিকেন্দ্র, ঠিক আছে? ব্যাসের মধ্যবিন্দুই পরিকেন্দ্র, বা সোজা বাংলায় সমকোণী ত্রিভুজের
অতিভুজের মধ্যবিন্দুই পরিকেন্দ্র। দেখো তুমি যদি এই অঙ্কটা পরিকেন্দ্র বের করতে চাও না, পরিকেন্দ্র বের করে যদি করতে চাও, এটা হিউজ একটা লং একটা প্রসেস। তো আসলে যেহেতু আমি জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের মধ্যবিন্দুটা বের করে ফেলবো। অতিভুজের মধ্যবিন্দুটা বের করলে পরিকেন্দ্রটা আমরা পেয়ে যাবো। সো পরিকেন্দ্রটা আমি তোমাকে চাইলে এক লাইনে করে দিতে পারি। সেটা হচ্ছে পরিকেন্দ্রটা হবে এরকম। পরিকেন্দ্র কত হবে বলো তো? এই অতিভুজের মধ্যবিন্দুটা, এখানে অতিভুজের মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে 6+10, 6+10 ডিভাইডেড বাই 2 কমা কত 2+6 ডিভাইডেড বাই 2 বা 16/2 মানে হচ্ছে গিয়ে 8, 6 2 হচ্ছে 8, 8/2 মানে হচ্ছে গিয়ে 4। সো এইটা হচ্ছে গিয়ে 8,4। এটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র আরেকটা আসবে, ঠিক আছে? এইটার জন্য আমি একটা পরিকেন্দ্র পাবো, এইটার জন্য একটা পরিকেন্দ্র পাবো। এখন অন্তকেন্দ্র, অন্তকেন্দ্রটা বের করতে পারবা তোমরা হোপফুলি। অন্তকেন্দ্র আসলে তুমি সূত্রের সাহায্যে বের করতে পারো। অন্তকেন্দ্র আমি সূত্রটা লিখে দিই। অন্তকেন্দ্র নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করছি, তাই না? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এর অপোজিটে থাকবে স্মল এ, বি এর অপোজিটে থাকবে স্মল বি, সি এর অপোজিটে থাকবে স্মল সি। যেখানে স্মল এ, স্মল বি, স্মল সি হচ্ছে গিয়ে তোমার বাহুগুলার দৈর্ঘ্য, এবং ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি হচ্ছে শীর্ষগুলার স্থানাঙ্ক, ঠিক আছে? তো অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা কীরকম হয়? অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে এরকম। সাপোজ এর কোঅর্ডিনেটটা কি? এর কোঅর্ডিনেট সাপোজ x1, y1, বি এরটা সাপোজ x2, y2, সি এরটা সাপোজ x3, y3। তাহলে তোমার এর সাথে গুণ হবে x1, বি এর সাথে গুণ হবে x2, সি এর সাথে গুণ হবে x3, মানে অপোজিট অপোজিট। এর সাথে এর অপোজিট x1, বি এর সাথে বি এর অপোজিট x2, সি এর সাথে সি এর অপোজিট x3 যোগ হবে। তাহলে এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এবং এ y1 বি y2 প্লাস সি y3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, সো অন্তকেন্দ্র স্থানাঙ্ক তোমরা চাইলে বের করতে পারবা, তাই না? সূত্রের সাহায্যে অন্তকেন্দ্র নির্ণয় করা সম্ভব। দেখো, এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার এন্ডিং এক্সাম ছিল, এবং আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে তোমরা আসলে ক্লাসগুলো করছো কি না, বা তোমরা আসলে কতটুকু মাথা খাটাতে পারো, ঠিক আছে? একটা অঙ্ক জাস্ট সমাধান করলেই হয় না, অঙ্কটা সম্পর্কে তোমরা কতটুকু চিন্তা করতেছো, কনসেপ্টগুলো নিয়ে তোমরা কতটুকু ভাবতেছো, এবং তোমরা ক্লাস 9-10 যে উপপাদ্যগুলো পড়ে আসতেছো সেইগুলোর সাথে তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি রিলেট করতে পারতেছো কি না, এইটা আসলে আমি দেখতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই 2 নম্বর প্রশ্নটা আমি নিজে করছি অনেকগুলো কনসেপ্ট দিয়ে, এবং অ্যাকচুয়ালি এটা করতে যাই অঙ্কটা একটু বড় হয়ে গেছে। আমি মানি যে অঙ্কটা বড় হয়ে গেছে, বাট এত বড় অঙ্ক তোমার বোর্ডে আসে না। বাট না আসলেও এখানে কিন্তু আসলে আমরা অনেকগুলো নতুন নতুন কনসেপ্ট শিখলাম। যেমন এটা খুবই ইউনিক একটা কনসেপ্ট, যে তোমার সমকোণী ত্রিভুজের কী বলবো, সমকোণের শীর্ষটাই হচ্ছে লম্ববিন্দু। হোপফুলি এটা অনেকেই জানতে না, এই ক্লাসটা যদি করো তাহলে তোমরা জানতে পারবা। এই সূত্রটার খুব নাইস একটা এক্সাম্পল আমরা দেখলাম। বর্গের দুইটা পাশাপাশি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকলে চতুর্থ 3 নম্বর এবং 4 নম্বর শীর্ষ। তো এই অঙ্কটা কিন্তু অনেক স্টুডেন্ট, ঠিক আছে, অনেক স্টুডেন্টের করতে পারে না, টু বি অনেস্ট, এটা করতে পারে না। এবং এই ধরনের অঙ্কগুলো তোমার অ্যাডমিশনে আমরা করাই, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমরা করাই। যাই হোক, হোপফুলি তোমরা এটাও করতে পারবা, বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। এবং থার্ড, এইখানে এই কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক একটা কনসেপ্ট। অনেক স্টুডেন্ট এই পরিকেন্দ্র বের করতে যে হিউজ সময় নষ্ট করে ফেলবে, যেখানে তুমি কিন্তু খুব ইজিলি তুমি একটা বর্গ দেওয়া থাকলে খুব ইজিলি, শুধু বর্গ না, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অলওয়েজ যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দু হবে তোমার পরিকেন্দ্রের স্থানাঙ্ক। সো এই যে কনসেপ্টটা তোমাকে শিখাইলাম আমি, বা তুমি এটা শিখলা এই অঙ্কটা করতে, যে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। ওকে, আর অন্তকেন্দ্র নিয়ে আসলে বেশি বলার কিছু না। অন্তকেন্দ্র তো আসলে তোমার কি বলবো, সূত্র ফেলে দিলেই হয়ে যায়। সো তুমি যেটা করবা, এ বি সি সবই তোমার জানা আছে, তুমি এ বের করবা, বি বের করবা, সি বের করবা, সূত্র ফেলে দিবে, অঙ্ক হয়ে যাবে। ওকে, সো মুভিং টু নেক্সট কোশ্চেন। একটা অঙ্ক করতে আধা ঘন্টা লাগাই দিলাম।
মুভিং টু নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে ফিগারটার ক্ষেত্রে দেখো তোমার 3,1 এবং 2,-2, সরি এটা র্যান্ডম একটা অঙ্ক, 3,1 এবং 2,-2 বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। খুবই সিম্পল জিনিস, দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি এদের সংযোগ রেখার সমীকরণটা বের করে ফেলতে পারবে। সমীকরণ অ্যাকচুয়ালি আমার লাগবে না, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে, ঠিক আছে? সো এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে এটা বের করতে গেলে তোমাকে লাগবে হচ্ছে ঢালের মান, এবং দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি কিন্তু ঢালের মান বের করতে পারো, ঠিক আছে? অঙ্কটা তুমি এইভাবে করতে পারো, 3,1 এবং 2,-2 বিন্দুগামী রেখার ঢাল, এটা হচ্ছে কত? কোটির অন্তর বাই ভুজের অন্তর, 1+2 এবং 3-2, সো হিসেব নিকেশ করলে 3/1, 3/1 মানে হচ্ছে কি 3। তো বিন্দুগামী রেখার ঢাল এটা তুমি পাইছো, ঠিক আছে? ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে কি tan থিটা, সুতরাং tan থিটা ইজ ইকুয়ালস টু 3। তো tan থিটা ইজ ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হবে কত? tan ইনভার্স 3। এটা ক্যালকুলেটার চাপো, ক্যালকুলেটার চাপে তুমি ভ্যালুটা বের করে ফেলতে পারবা। আমি যদি তোমাকে ভ্যালুটা বের করে দেখাই, সেটা হচ্ছে কি কত? tan ইনভার্স 3 ভ্যালু বের করতে হবে, তাই না? শিফট tan ইনভার্স 3 ইকুয়াল, তো আমার আসতেছে 71.56 ডিগ্রি। সো 71.56 ডিগ্রি, দিস ইজ দ্য অ্যান্সার। সো ঢালের ভ্যালু জানা থাকলে সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করতে পারবো। দ্বিতীয় প্রশ্নটা দেখো, ডানের চিত্রে কী বলছে? ডানের চিত্রে ও এ ইকুয়ালস টু ও বি, ও এ ইজ ইকুয়ালস টু ও বি, তার মানে তোমার ও এ বি যেটা দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে ফাইন, সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যেহেতু ও এ এবং ও বি সমান তাহলে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওসি লম্ব এবি বলা আছে, ওসি রেখাটা এবি এর উপর লম্ব, ফাইন। ওসি রেখার সমীকরণ বের করতে হবে যখন ওসি এর দৈর্ঘ্য 5 একক। ওসি এর দৈর্ঘ্য যদি 5 একক হয় তাহলে আমার ওসি রেখার সমীকরণটা বের করতে হবে। তো ওসি এর দৈর্ঘ্য 5 একক, এখান থেকে আমরা কী কী ইনফরমেশন পাই? সেটা হচ্ছে গিয়ে যেহেতু তোমার এই অ্যাঙ্গেলটা 45 সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তো এটাও মাস্ট বি 45 ডিগ্রি হবে, যেহেতু এইটা হচ্ছে গিয়ে তোমার লম্ব। যেহেতু এইটা হচ্ছে গিয়ে তোমার লম্ব এবং এটা হচ্ছে গিয়ে 5, সো তোমার এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। সো তুমি চাইলে এই ও এর ভ্যালুটা বের করে ফেলতে পারো, তাই না? ও এর ভ্যালুটা কত? ও এর ভ্যালুটা হবে 5, অ্যাকচুয়ালি cos 45 সমান সমান তুমি কী লিখতে পারবা? cos 45 সমান সমান আমি চাইলে আমি একটু অন্য পেজে করি, ঠিক আছে? কী ছিল? এরকম এরকম এইরকম এইরকম, ও এ বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে তোমার 5, এটা হচ্ছে সি। তাহলে তুমি কী লিখতে পারো বলো তো? এইখানে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে ও এ কিন্তু একটা অতিভুজ, কারণ তোমার সমকোণটা কোথায়? সমকোণটা হচ্ছে এইখানে, তাহলে ও এ হচ্ছে কি একটা অতিভুজ। তাহলে cos 45 সমান আমরা কী লিখতে পারি? দেখো 45-এর সাথে যেই বাহুটা আছে সেটা হচ্ছে তোমার ভূমি, তাহলে cos 45 সমান সমান আমরা কী লিখতে পারবো? cos 45 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারবো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওসি ডিভাইডেড বাই ও এ। ও এর ভ্যালুটা আমরা বের করতে চাই, ওসি এর ভ্যালু আমার জানা আছে, সো ও এর ভ্যালু হচ্ছে গিয়ে ওসি এর ভ্যালু 5 ডিভাইডেড বাই cos 45, cos 45 হচ্ছে 1/√2 সমান সমান 5√2। সিমিলারলি আমি যদি এই পাশের ট্রায়াঙ্গেলটা থেকে চিন্তা করি, এই পাশের ট্রায়াঙ্গেল থেকে চিন্তা করলে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি, সো আমি এগেইন cos 45 ডিগ্রি লিখতে পারবো। cos 45 ডিগ্রি সমান সমান হচ্ছে গিয়ে তোমার ওসি বাই ওবি, এখান থেকে আমি ওবি এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো, একই জিনিস হবে, ঠিক আছে? এটা আসলে বের করে দেখানোর দরকারই নাই, কারণ তোমরা তো জানোই যে ওএ এবং ওবি পরস্পর সমান। সো ওএ এবং ওবি যদি পরস্পর সমান হয় তাহলে আসলে এইভাবে করার দরকারই নেই। ওবি সমান সমান হচ্ছে গিয়ে ওএ সমান সমান কত? 5√2। আচ্ছা, সো 5√2 যদি হয় তাহলে আমরা এবি রেখার সমীকরণটা বের করতে পারবো।
এবি রেখার সমীকরণটা বের করতে পারবো। ইনফ্যাক্ট আমার এবি রেখার সমীকরণ লাগবে না, আমার এবি রেখার ঢালটা লাগবে। এবি রেখার কী লাগবে? ঢাল লাগবে। কেন ঢাল লাগবে? কারণ আমি ওসি রেখাটা এবি রেখার উপর লম্ব, সো এবি রেখার ঢালটা যদি আমি বের করে ফেলতে পারি না, সো এবি রেখার ঢালটা বের করে ফেলতে পারলে কিন্তু আমি ওসি রেখার ঢালটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমার এইখানে এতটুকু হচ্ছে গিয়ে 5√2 এবং এতটুকু হচ্ছে 5√2। তাহলে এর স্থানাঙ্ক কত? এর স্থানাঙ্কটা হবে 5√2, 0 এবং বি এর স্থানাঙ্কটা হবে 0,5√2। তাহলে এইখান থেকে তুমি এবি রেখার ঢাল পাবা, এম এ বি এটা পেয়ে যাবা। সেটা হচ্ছে কত? কোটির অন্তর বাই ভুজের অন্তর, 5√2 মাইনাস হচ্ছে গিয়ে 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 5√2। সো হিসাব নিকাশ করলে খুবই সিম্পল, 1 আসবে। এটা হচ্ছে এবি রেখার ঢাল। সুতরাং ওসি রেখার ঢালটা কত হবে? এম ওসি, ওসি রেখার ঢালটা হবে কত? -1। কেন? যেহেতু এবি লম্ব ওসি, এবি এবং ওসি যেহেতু লম্ব, তাহলে এবি এর ঢাল যদি 1 হয় তাহলে ওসি রেখার ঢাল হবে -1, যেহেতু দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1 হয়। তাহলে এখন আর দেরি কিসের? তুমি ওসি রেখার ঢাল জানো, ও বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, মূল বিন্দুকে আমি সরল রেখা, তাই না? ওসি রেখাটি মূল বিন্দুগামী, যার সমীকরণ, তুমি তো জানো যে মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ হয় y=mx। ঠিক আছে, এখানে m এর ভ্যালু আমার জানা আছে, y=m এর ভ্যালু জানা আছে। m এর ভ্যালুটা হচ্ছে কত? ওসি রেখার ঢাল আমরা মাত্রই বের করলাম, সেটা হচ্ছে কি -1 ইন্টু এক্স। সেই হিসাব নিকাশ করলে x + y = 0 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। খুবই ইন্টারেস্টিং অঙ্ক না? অনেকগুলো কনসেপ্ট আমরা ঘুরে আসলাম, একটি ইন্টারেস্টিং অঙ্ক করলাম। নেক্সট দেখো গ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এত এবং এত রেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের স্থানাঙ্ক দুটির, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক স্থানাঙ্কের অক্ষ দুটির সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আমাকে ইন্ডিকেট করে বলে দিয়েছে। তোমরা জানো যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আমরা পাবো যদি a1 a2 প্লাস b1 b2 কী হয় বলো তো? a1 a2 b1 b2 এর যে চিহ্ন, a1 a2 b1 b2, এইটার চিহ্নটা আমরা আগে বের করব। ঠিক আছে, এইটার চিহ্নটা বের করব। এইটার যেটা চিহ্ন আসবে সেই চিহ্ন নিয়ে তুমি স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবা। তাহলে এইটার যেটা চিহ্ন আসবে তার অপোজিট চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। এই ধরনের অঙ্কগুলো আছে তোমাদের চ্যাপ্টার 3.7-এ, অর্থাৎ আমরা আমাদের লেকচারের লাস্টের দিকে যে অঙ্কগুলো করছি সেই লেকচারটা থেকে তুমি কিন্তু চাইলে এই কনসেপ্টটা পেতে পারো। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে ফার্স্টে এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। এখানে a1 a2 প্লাস b1 b2 দিস ইজ ইকুয়ালস টু a1 a2 b1 b2 কি? a1 হচ্ছে এইটা, a2 হচ্ছে এইটা, এক্সের সহগগুলো হচ্ছে a1 এবং a2, তাহলে 4 × 3 প্লাস b1 এবং b2 কি? b1 হচ্ছে y এর সহগগুলা, b2 হচ্ছে y এর সহগ, সো একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে কি 4, তাহলে -3 × 4 হিসেব নিকেশ করলে 3 4 12, 3 4 12, 3 4 12, 3 4 12 হিসেব নিকেশ করলে কত চলে আসে? 0 চলে আসে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হয়ে গেল না? ইন্টারেস্টিং কিন্তু একটা ফ্যাক্ট হয়ে গেল। মজার ব্যাপারটা খেয়াল করে আমি তোমাকে একটু মনে করায় দিই কী বলছিলাম। সাপোজ কথার কথা সাপোজ এই ভ্যালুটা 0 না হয়ে আসলো 2, 0 না হয়ে 2 আসা মানে কি জানো? 0 না হয়ে 2 আসা মানে হচ্ছে যে তোমার a1 a2 b1 b2 এর চিহ্নটা হচ্ছে গিয়ে পজিটিভ, তার মানে প্লাস চিহ্ন নিয়ে তুমি পাইতা স্থূল কোণের সমদ্বিখণ্ডক। বাট নাও যেহেতু a1 a2 b1 b2 এর চিহ্ন পজিটিভ, তোমাকে সূক্ষ্মকোণ চাইছে, তো সূক্ষ্মকোণ বের করতে গেলে আমাদেরকে মাইনাস নিয়ে কাজ করতে হবে, এবং সূত্রটা কীরকম হবে? সূত্রটা হবে ax1 প্লাস, মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম রেখা ডিভাইডেড বাই
রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস নিয়ে কাজ করতে হবে, যেহেতু পজিটিভ, সাপোজ 2 আসলে পজিটিভ আসতো, ডিভাইডেড বাই দ্বিতীয় রেখা ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। সো এইভাবে মাইনাস চিহ্ন নিয়ে তুমি খুব ইজিলি পেয়ে যেতে। বাট সমস্যা হয়ে গেছে এখানে, আমাদের মাইনাসও আসেনি প্লাসও আসেনি, আমাদের আসছে কত, 0। তো 0 আসলে যেটা হয়, 0 আসার মানে হচ্ছে যে এই যে রেখা দুইটা পরস্পর লম্ব রেখা, ঠিক আছে? এই রেখা দুইটা কি, রেখা দুইটা হচ্ছে পরস্পর লম্ব রেখা। তো দুইটা লম্ব রেখার সমীকরণ তোমাকে দেয়া আছে। তাহলে এখন তুমি এই মেথডে চাইলে আসলে করতে পারবা না, কারণ আসলে চিহ্ন কি যেহেতু তুমি জানো না, সো এই মেথডে আর আঁকানো সম্ভব না। তাহলে এখন দুইটা লম্বরেখার সমীকরণ দেওয়া আছে, রেখা দুইটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। মজার ব্যাপার কি খেয়াল করো, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ থাকে না। লম্বভাবে ছেদ না করলে কী হতো বলো তো? দেখো, দুইটা রেখা যদি লম্বভাবে ছেদ না করে, দেখো এইখানে তোমার এই যে এই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে কি সূক্ষ্মকোণ, যখন তারা লম্বভাবে ছেদ করে না, এবং এইখানে যে কোণটা এটাকে আমরা বলতেছি স্থূলকোণ। তো ওই সময় আমরা চাইলে কী করতে পারি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অথবা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারি। বাট এইখানে যেটা হয়েছে, এইখানে কিন্তু রেখা দুইটা কিন্তু পরস্পর লম্ব, তার মানে কোনো সূক্ষ্মকোণ নাই, কোনো স্থূলকোণ নাই, সবগুলাই সমকোণ, ঠিক আছে? এই সবগুলা চারটা কোণ আছে, সব সমকোণ, ঠিক আছে? সবগুলো যদি সমকোণ হয় তাহলে তুমি কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবা না। এই জন্যে আমাদের ডিসিশনটা হবে এরকম, যেহেতু a1 a2 প্লাস b1 b2 এর মান 0, তাই রেখা দুটি পরস্পর লম্ব। তো যদি লম্ব হয়, সুতরাং এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নেই। তো সমদ্বিখণ্ডক যদি না থাকে, সেইটা আবার স্থানাঙ্কের অক্ষ দুইটার সাথে ত্রিভুজ উৎপন্ন করবে, সেইটার আবার ক্ষেত্রফল, এগুলো আবার কী জিনিস, ঠিক আছে? সমদ্বিখণ্ডকই নাই, সেইখানে তুমি ত্রিভুজ উৎপন্ন করে ক্ষেত্রফল বের করতে পারবা না। সো এইটাই অ্যান্সার, ঠিক আছে? তুমি এই যে বলছো যে এরা হচ্ছে পরস্পর লম্ব, এদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাই, এটাই অ্যান্সার। বোর্ডে এই ধরনের অঙ্ক আসবে না, টু বি অনেস্ট, এই ধরনের অঙ্ক আসবে না। আমি তোমাদের পরীক্ষাটা নিয়েছি জাস্ট কি তোমাদের কনসেপ্ট টেস্ট করার জন্য, ঠিক আছে? তুমি এই 2 লাইন লিখলে হয়তো এটা প্রপার একটা অঙ্ক হয় নাই, বাট আমার কাছে মনে হয় যে তুমি এই 2 লাইন লিখতে পারছো, মানে কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার, তুমি কনসেপ্টটা বুঝো, এবং তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু তুমি যে কোনো অঙ্ক করতে পারবা, ঠিক আছে? বোর্ডে আসা কোনো অঙ্ক তোমাকে কখনোই আটকাতে পারবে না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়। আচ্ছা, থার্ড যে অঙ্কটা, এটা মোটামুটি সিম্পল একটা অঙ্ক, এটা সিম্পল অঙ্ক, এটাতে আমি বেশি পরিশ্রম করি নাই, বেশি মাথা খাটাই নাই, এটা খুবই সিম্পল একটা অঙ্ক। এখানে দেখো কি বলছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া নাই, ডি দেওয়া নেই। সি এবং ডি তোমাকে বের করতে হবে, নিচের প্রশ্নগুলো উত্তরের মাধ্যমে বের করতে হবে। সো এখানে দুইটা রেখা দিছে, এইটা একটা রেখা, এটা একটা রেখা, রেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছে, কে এর ভ্যালু কত বের করতে হবে। তো রেখা দুইটা দেখেই আমরা বুঝতে পারতেছি আসলে এটা প্যারালাল, কী বলে, সমান্তরাল রেখা, তাই না? দেখো এটার ঢাল কত, এটার ঢাল হচ্ছে 2/3, এটার ঢাল কত, 2/3। সো এইটার ঢাল এবং এইটার ঢাল যেহেতু পরস্পর সমান, সো রেখা দুটো পরস্পর সমান্তরাল, এবং দুটো সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি।
তো সেইখান থেকে আমরা 2√13 এটা সমান করলে কে এর ভ্যালুটা পেয়ে যাব। ক এর অ্যান্সারটা কীরকম হবে, এখানে উভয় রেখার ঢাল সমান, তাই এরা সমান্তরাল। রেখা দুটির দূরত্ব, সূত্রটা কী বলে, সূত্রটা বলে C1 মাইনাস C2 ডিভাইডেড বাই √a² প্লাস b²। আচ্ছা, ঘটনা হচ্ছে ফার্স্ট অফ অল এইটাকে একটু এইটার মতো করতে হবে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এটা আসে 2x মাইনাস 3y ইজ ইকুয়ালস টু 0, সহগ সমান করতে হবে, ঠিক আছে। এটার সহগ কত, 2 এবং -3, এটারও সহগ আমি 2 এবং -3 করে নিলাম। করে নেওয়ার পরে যেহেতু সহগগুলো সমান, এই সমান সহগগুলো আসলে a এবং b এর ভ্যালু। C1 C2 কি, C1 C2 হচ্ছে ধ্রুবগুলো, এখানে k হচ্ছে কি তোমার C1, দিস ইজ দ্য ভ্যালু অফ C1, এবং এখানে 0, তাই না, 0। C2 ইকুয়ালস টু কত, C2 এর ভ্যালুটা হবে 0। তাহলে এটাকে তুমি সমাধান করো এইভাবে, রেখা দুটার দূরত্ব দেওয়া আছে 2√13 ইকুয়ালস টু মডুলাস অফ কে মাইনাস 0 ডিভাইডেড বাই √2² প্লাস 3²। তো 2² 3² হিসাব করলে 9, 10, 11, 12, 13 √13, তাহলে 2 ইন্টু √13 হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু মডুলাস অফ কে। এখান থেকে হিসাব করলে মডুলাস অফ কে এর ভ্যালু চলে আসতেছে 13 দুগুণে 26, তাই না, তাহলে কে এর ভ্যালু চলে আসতেছে প্লাস মাইনাস 26, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট খতে কি বলছে, খতে বলছে যে এসি এবং বিডি রেখার ঢাল, এ সি এবং বিডি রেখার ঢাল, বিডি রেখার ঢাল দেওয়া আছে -2 এবং -1। তাহলে এতটুকু ইনফরমেশন থেকে আমরা কিন্তু সি এবং ডি এর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো, তাই না। এই স্থানাঙ্কটা, এই ইনফরমেশনটা থেকে সি ডি এর স্থানাঙ্ক পাবো। আচ্ছা, সো সিডি এর স্থানাঙ্ক পাইলাম, তারপর বলছে সিডি রেখে এক্স অক্ষকে কী অনুপাতে ছেদ করে সেটা নির্ণয় করতে হবে। খুবই সহজ অঙ্ক, সি এবং ডি এর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে সিডি রেখে এক্স অক্ষকে কী অনুপাতে ছেদ করছে এটা বের করা তো আসলে কোনো বিষয় না। তাহলে তোমার শর্ত মতে কী বলছে, শর্ত মতে বলছে এম এসি অর্থাৎ এসি রেখার ঢাল ইকুয়ালস টু এম বিডি অর্থাৎ বিডি রেখার ঢাল। তাহলে এসি রেখার ঢালটা কি, এসি রেখার ঢালটা হচ্ছে কোটির অন্তর বাই ভুজের অন্তর, কোটির অন্তর বাই ভুজের অন্তর 5 মাইনাস কে ডিভাইডেড বাই 1 মাইনাস এইচ। বিডি রেখার ঢালটা কত, বিডি রেখার ঢালটা হচ্ছে আচ্ছা দুইটা তো আলাদা আলাদা, এটা তো বলে নাই রে, এটা তো বলে নাই। এসি রেখার ঢাল বলছে, বিডি রেখার ঢাল বলছে, এসি রেখার ঢাল বলছে, এসি রেখার ঢাল বলছে -2, তাহলে 5 মাইনাস কে ইজ ইকুয়ালস টু -2 প্লাস 2h। তাহলে এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাচ্ছ, 2h প্লাস কে ইজ ইকুয়ালস টু কত, 5 আর 2 হচ্ছে গিয়ে 7, এটা একটা ইকুয়েশন 1 নাম্বার দিয়ে দাও। বিডি রেখার ঢাল চাইছে, তাই না, বিডি রেখার ঢাল দেওয়া আছে এম বিডি, বিডি রেখার ঢাল হচ্ছে -1, তো বিডি রেখার ঢালটা বের করো। বিডি রেখার ঢাল হচ্ছে কত, 2 মাইনাস এইচ 2 মাইনাস কে, দিস ইজ ইকুয়ালস টু -1, 2 মাইনাস এইচ ইকুয়ালস টু -2 প্লাস কে, এইচ প্লাস কে ইজ ইকুয়ালস টু 4, দিস ইজ ইকুয়েশন 2। 1 এবং 2 সমাধান করলে আমরা এইচ কে এর ভ্যালু পাবো, সমাধান করে এইচ কে এর ভ্যালুটা আমরা পাবো। আমি ক্যালকুলেটারে বের করে দেখাই, 2h প্লাস কে ইকুয়ালস টু 7, মোডে যাবা, মোডে যে ইকুয়েশন নিয়ে আসবা, ইকুয়েশন কোথায় আছে আমার, এইটা 2 ভেরিয়েবলের ইকুয়েশন, ঠিক আছে, 2 ভেরিয়েবলের ইকুয়েশন। সো 2
তারপরে কত হবে 2 1, কনস্ট্যান্টটা কত ছিল দেখো আমার কী কী লাগবে, সহগগুলো লাগবে 2 1 7, ঠিক আছে। আরেকটা ইকুয়েশনের ক্ষেত্রে কী হবে 1 1 4, 2 1 7 1 1 4, 2 1 7 1 1 4, 2 1 7 1 1 4। সো এই দেখো আমি সহগগুলো লিখলাম, এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 1, কনস্ট্যান্ট হচ্ছে 7। দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে a1 b1, কনস্ট্যান্ট হচ্ছে 4। সো আমি যদি ইকুয়াল চাপলে এক্সের ভ্যালু আসতেছে 3, ওয়াইয়ের ভ্যালু আসতেছে 1। সো 3, 1 ইজ দ্য সলিউশন। 3, 1 h, k হচ্ছে 3, 1 3, 1। সো এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 3, কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তাহলে আমার সি এর কোঅর্ডিনেট কত, সি এরটা হচ্ছে কত এইচ, কে, দ্যাট মিনস হচ্ছে 3, 1। এবং ডি কত, ডি হচ্ছে কে, এইচ, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 1, 3। সো সিডি পেয়ে গেছি, সিডি পাইছি। এবার সিডি রেখা, সি এবং ডি রেখা এক্স অক্ষকে কী অনুপাতে ছেদ করে সেটা বের করতে হবে। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি রেখা, সিডি রেখা, এটা হচ্ছে গিয়ে তোমার এক্স অক্ষ। এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে অবভিয়াসলি সেই বিন্দুতে তোমার কোটি 0 হবে। সো সাপোজ এটা হচ্ছে x1, 0 কিছু একটা, ঠিক আছে। সি এর স্থানাঙ্ক তুমি জানো অলরেডি, সি এর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে তোমার 3, 1। ডি এর স্থানাঙ্ক তুমি অলরেডি জানো, ডি এর স্থানাঙ্ক হচ্ছে 1, 3। তো অঙ্কটা আমরা কীভাবে করতাম, আমরা ধরি সিডি রেখা এক্স অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করে। এগুলো হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার 3.2 এর অঙ্ক, বিভক্ত করে। তাহলে যেহেতু আমাদের কোটি জানা আছে 0, আমরা কোটি নিয়ে কাজ করব। 0 ইকুয়ালস টু, অনুপাতটা কী বলছিলাম, অনুপাতটা বলছিলাম তোমার k:1। এইটা যদি কে হয় তাহলে এই দিকে থাকবে 1। আচ্ছা, তাহলে কীভাবে যেন করো অঙ্কটা, কে এর সাথে গুণ হবে ওই সাইডের আমি আসলে কোটি নিয়ে কাজ করতেছি, রাইট। 0 হচ্ছে কোটি নিয়ে কাজ করতেছি। তো কে এর সাথে গুণ হবে ওই সাইডের কোটি এবং 1-এর সাথে গুণ হবে এই সাইডের কোটি। তাহলে 3-র সাথে হচ্ছে আমার k3k প্লাস, হ্যাঁ, 1-এর সাথে যাবে এই সাইডের কোটি, 1-এর সাথে 1 গুণ করলে হয় 1। সো এখানে 1 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল k+1। সো তোমার 3k + 1 = 0। এখান থেকে তুমি k এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ -1 ডিভাইডেড বাই 3। সুতরাং তোমার ডিসিশন কি, ডিসিশন হচ্ছে 1:3 অনুপাতে বহির্বিভক্ত করে। যেহেতু চিহ্নটা নেগেটিভ, চিহ্নটা পজিটিভ হলে অন্তর্বিভক্ত করতো, এখানে চিহ্নটা আসলে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত বোঝায়। যদি তোমার মাইনাস আসে তাহলে বহির্বিভক্ত, যদি প্লাস আসে তাহলে অন্তর্বিভক্ত। আর এই 1/3 এটাকে আমরা লিখলাম 1:3। এটা কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারতাম চাইলে, তাই না? শর্টকাটের মাধ্যমে করতে পারতাম না? শর্টকাট মনে আছে তোমাদের? শর্টকাট শিখাইছিলাম আমি। সেটা হচ্ছে, প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে এক্স অক্ষকে কী অনুপাতে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করে কোটির অনুপাতে, এক্স অক্ষকে ছেদ করে কোটির অনুপাতে, ঠিক আছে। অনুপাতটা হবে কোটির অনুপাত হবে কোটির অনুপাত, সূত্রের একটা মাইনাস আর কোটির অনুপাত, ঠিক আছে। সিডি রেখা বলছে, তাহলে সি এর কোটি উপরে বসবে, ডি এর কোটি নিচে বসবে, ঠিক আছে। তাহলে সি এর কোটি হচ্ছে গিয়ে 1, ডি এর কোটি হচ্ছে 3। সো 1/3। দেখো আমরা অঙ্ক করে কি 1/3 পাইছি না? সো
এইভাবে কিন্তু তুমি শর্টকাটের সাহায্যে খুব ইজিলি করতে পারো। কোটির অনুপাত যদি তোমাকে বলতো যে সিডি রেখা এ ওয়াই অক্ষকে কি অনুপাতে ছেদ করে, তাহলে ভুজের অনুপাত হতো। ওয়াই অক্ষকে ছেদ করে ভুজের অনুপাতে, এক্স অক্ষকে ছেদ করে কোটির অনুপাতে, সূত্রের একটা মাইনাস থাকবে অলওয়েজ। তো এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করছি, জাস্ট শর্টকাট নিয়েই কিন্তু আমি একটা লেকচার দিছি তোমাদের। তো তোমরা যদি আমার লেকচারগুলো করে থাকো তাহলে কিন্তু তুমি পারবা, এটা পারা উচিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, গ পি এর স্থানাঙ্ক দেওয়া আছে। পি নতুন একটা বিন্দু দিছে যেটা হচ্ছে 3,4 হলে এপি এবং বিপি এর ছেদ বিন্দুগামী সরলরেখা নির্ণয় করো যা এত রেখার উপর লম্ব। আচ্ছা, তো পি এর কোঅর্ডিনেট দিছে এপি, এপি এখানে এ, এখানে পি, এপি বিপি, বিপি। তাহলে এপি আর বিপি আমাদেরকে আগে বের করতে হবে সরলরেখার সমীকরণ, তারপর তাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করব যেটা এই রেখার উপর লম্ব হবে। তাহলে আমরা আগে একটু এপি এর সমীকরণটা বের করে ফেলি। এপি এর সমীকরণ কীভাবে বের করব? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। সো আমার এক্স এপি যেহেতু বলছি, এক্স মাইনাস ওয়ান এর স্থানাঙ্কটা লিখলাম, ওয়ান মাইনাস পি, পি এর ভুল হচ্ছে 3, দেন ওয়াই মাইনাস এর কোটি হচ্ছে 5, 5 মাইনাস পি, পি এর কোটি হচ্ছে 4। সো হিসেব নিকাশ করলে আমরা সেই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস 5, 5 মাইনাস 4 মানে হচ্ছে কি 1, টু মাইনাস 2y মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10, এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 11। এইভাবে লিখব না আমরা, মাইনাস 11 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি তোমার এপি এর সমীকরণ। সিমিলার হয়তো আমরা বিপি এর সমীকরণটা বের করব। বিপি এর সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের ভ্যালু কত? এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে কি তোমার বিপি, বিপি বিপি নিয়ে কাজ করতেছি। সো বি হচ্ছে এখানে, পি হচ্ছে এখানে। আচ্ছা, সো এক্স মাইনাস টু, টু মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু, টু মাইনাস ফোর, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু। তাহলে 2x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু, 2x মাইনাস ওয়াই মাইনাস টু ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বিপি এর সমীকরণ। এখন এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করি। এপি এবং বিপি এর ছেদবিন্দুগামী সরল রেখা সমীকরণ কীরকম হবে? ফার্স্টে এপি এর সমীকরণ প্লাস কে ইন্টু বিপি এর সমীকরণ। দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, দিস ইজ ইকুয়ালস টু 0। এরকম আমরা পড়ছিলাম, রাইট? তাহলে আমার আসতেছে এক্স প্লাস 2y মাইনাস 11 প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখাটা কত ছিল? দ্বিতীয় রেখাটা হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস টু, 2x মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 0। তো এইটা হচ্ছে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন প্রশ্নটার দিকে আবার তাকাও। ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য আমার একটা আননোন টার্ম এখানে আছে, সেটা হচ্ছে কে। কে এর ভ্যালু আমরা জানি না। কে এর ভ্যালু বের করার জন্য আমাকে বলা আছে যে এই যে ছেদবিন্দুগামী সরলরেখা সেটা হচ্ছে এই রেখাটার উপর লম্ব, 3x মাইনাস 4y ইকুয়ালস টু 1, এই রেখাটার উপর লম্ব। তাহলে এই রেখাটার উপর যদি লম্ব হয় তাহলে এই রেখাটার ঢাল এবং এই যে ছেদবিন্দুগামী সরলরেখা রেখাটার ঢাল, দুইটা ঢালের গুণফল -1 হবে। তো আমার প্রদত্ত যে রেখাটা আছে সেই রেখাটার ঢালটা আমি বের করব, তারপরে ছেদবিন্দুগামী যে সরলরেখাটা সেটার ঢাল বের করব, দুইটা ঢালের গুণফল -1 হবে। দিস ইজ দ্য অ্যাপ্রোচ। তো আমি ফার্স্টে কী করবো, এই রেখাটার ঢালটা বের করে নিই। তো ঢাল বের করতে গেলে আমাকে এক্স এর এবং ওয়াই এর সহগগুলো আলাদা করতে হবে। তো এক্স এর সহগটা হচ্ছে কত? 1 প্লাস 2k ইন্টু এক্স, একটু আলাদা করে নিই, প্লাস 2 মাইনাস কে ইন্টু ওয়াই
হ্যাঁ, আর কি আছে বলো তো? আর আছে হচ্ছে গিয়ে তোমার প্লাস, যদি দেই প্লাস হচ্ছে গিয়ে তোমার -11 -2k ইকুয়ালস টু 0। একটু সিম্পলিফাই করে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগগুলো আমরা কমন নিয়ে নিছি, ঠিক আছে? তাহলে 1 নং রেখার ঢাল, এই রেখাটার ঢাল হচ্ছে কত? মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। এক্সের সহগ হচ্ছে এইটা, ওয়াইয়ের সহগ হচ্ছে এইটা। তো 1 + 2k ডিভাইডেড বাই 2 - k, এটা হচ্ছে কি আমার 1 নম্বর রেখার ঢাল। এবং প্রদত্ত রেখার ঢাল, প্রদত্ত রেখা না লিখে সরাসরি যে রেখাটা দিচ্ছে সেই রেখাটাই আমরা লিখি, সেটা হচ্ছে 3x - 4y ইকুয়ালস টু 1। 3 - 4y ইকুয়ালস টু 1 এর ঢাল। সো ঢালটা কী হবে? সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ -4। সো 3 ডিভাইডেড বাই -4, দ্যাট মিনস 3 ডিভাইডেড বাই 4। শর্ত মতে যেহেতু আমার এই রেখাটা এবং এই যে এই রেখাটা, দুইটা রেখা পরস্পর লম্ব, তাহলে এদের ঢালের গুণফলটা হবে -1। শর্ত মতে -1 + 2k ডিভাইডেড বাই 2 - k ইন্টু 3 ডিভাইডেড বাই 4, দিস ইজ ইকুয়ালস টু -1। সো তোমার অ্যাকচুয়ালি থাকতেছে কত? মাইনাস মাইনাস বোথ সাইড থেকে চলে গেল। মানে এটা সলভ করলে তুমি কে এর ভ্যালু পাবা? তাহলে 3 + 6k ইজ ইকুয়ালস টু তোমার চলে আসতেছে কত? 8 - 4k। তাহলে তোমার আসতেছে 10k। 10k ইজ ইকুয়ালস টু 8 - 10, তার মানে হচ্ছে কি 5। সুতরাং কে এর ভ্যালু হচ্ছে কি হাফ। ওকে ফাইন। সো কে এর ভ্যালু হাফ, তাই না? হাফ কোথায় বসাবা বলো তো? 1 নম্বর সমীকরণে বসাবা। কে এর মান বসাও। সো কে এর মান যদি তুমি বসাও তাহলে আসলে রেখাটা পেয়ে যাবা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার এন্ডিং যে এক্সাম, সেই এক্সামের সলিউশনটা আমরা দেখলাম। তোমাদেরকে আমরা আরেকটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা পেইড কোর্স ছিল, ঠিক আছে? প্রবর্তন পেইড কোর্স, ম্যাথ মডিউল 1, ঠিক আছে? এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করাইছিলাম, তাই না? সম্পূর্ণ ফ্রিতে করিয়েছি। কয়টা চ্যাপ্টার বলো তো? ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, আর কি করাইছি? আর করাইছি হচ্ছে স্ট্রেট লাইন। এবং ম্যাথ মডিউল 2 এখন রানিং আছে। ম্যাথ মডিউল 2 এইটাতে কিন্তু আমরা আরও দুটো চ্যাপ্টার করাবো। একটা হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি, আরেকটা হচ্ছে কত? আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। কোর্স প্রাইস হচ্ছে গিয়ে 750 টাকা। কিছু অফার টফার আছে, তো অফারগুলো জানতে গেলে তো অ্যাকচুয়ালি গ্রুপে জয়েন করতে হবে। যাই হোক, তোমরা এই যে স্ট্রেট লাইন, আমি অলরেডি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে একটা পরীক্ষা নিয়েছি, ওটা অনেকে দেওয়া নাই। স্ট্রেট লাইনের পরীক্ষাটাও যারা দিয়েছো তারা আজকে সলভ ক্লাসটা দেখতে পারো। সলভ ক্লাসটা সবাই দেখতে পারো। সলভ ক্লাসটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, কোশ্চেনটা ভালো ছিল, অনেক কনসেপচুয়াল কোশ্চেন ছিল। তো তোমাদের যদি ম্যাথ মডিউল 1 ভালো লেগে থাকে তাহলে ম্যাথ মডিউল 2তে তোমরা এনরোল করতে পারো। আমাদের সবগুলো কোর্স সম্পর্কে তুমি জানতে পারবা কোথায়? তুমি জানতে পারবা হচ্ছে www.proborton.org এই ইউটিউব চ্যানেলে, সরি এই ওয়েবসাইটে, বা তুমি চাইলে আমার ম্যাথমেনিয়াক্স এটা একটা ইউটিউব চ্যানেল। এইটার কমেন্টেও তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওর কমেন্টে তুমি যদি রেসপন্স করো তাহলে আমি তোমাকে
তুমি যদি কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড হও তাহলে তোমাকে কীভাবে কোর্স নিতে হবে বা কী করতে হবে সেই সম্পর্কে গাইড করতে পারবো। ওকে, সো আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।